আসসালামু আলাইকুম। এসএসসি ২৪ ব্যাচ। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশন ইংরেজির ক্লাসগুলো শুরু করব এবং এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমাদের পেজে নেওয়া হবে, জার্নি এইচএসসি অ্যাডমিশন পেজে। এবং এই ক্লাসগুলো যদিও ফ্রিতেই নেওয়া হবে, তবে এই ক্লাসগুলো কোনো অংশে পেইড বেসের চেয়ে কম হবে না। তাই এই ক্ষেত্রে তোমরা যারা ক্লাসগুলো রেগুলার করবে, তোমাদের প্রতি অনুরোধ থাকবে একটি খাতা তৈরি করবে এবং সেই খাতাতে যে গ্রামার টপিকগুলো তোমরা এই ক্লাস থেকে শিখবে সেগুলো লিপিবদ্ধ করে রাখবে, অর্থাৎ সেখানে নোট করে এরপরে তুমি যে গ্রামার বই কিনেছো সেই গ্রামার বই থেকে মূলত যেই টপিক আমি এখানে শেষ করাবো সেই টপিক তুমি ভালো করে প্র্যাকটিস করবে। এরপর মূলত আমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে যাতে তোমাদের যে শেখা তা কতটুকু হয়েছে, কতটুকু আরও বাকি রয়েছে তা যাতে বোঝা যায়। তাহলে এই ক্ষেত্রে এভাবে যদি পড়ো, কোনো টপিকে আশা করি কোনো গ্যাপ থাকবে না। এই ক্ষেত্রে তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখছো, ভিডিওটি শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও যাতে তারাও ক্লাস করে উপকৃত হতে পারে। এই ক্ষেত্রে আমরা আজকে যেহেতু লেকচার 1 মূলত আমরা ইংরেজিতেই নেব, এর পাশাপাশি আমরা আইকিউর ক্লাসও নেব যাতে তোমাদের আইকিউ সিইউর যে আইকিউ রয়েছে তা তো তোমাদের কাজ হয়। এক্ষেত্রে আমরা আজকে লেকচার 1 মূলত টেন্স নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে লেকচার 1 কী নিয়ে আলোচনা করব? টেন্স নিয়ে। এখন আজকে মূলত যখন আমরা ক্লাস শুরু করব, চেষ্টা করবে যাতে প্রতিটা ক্লাসে তুমি রেগুলার থাকতে পারো। ওকে, এক্ষেত্রে আমাদের জার্নি মূলত আমাদের যে পেজ রয়েছে জার্নি এইচএসসি অ্যাডমিশন, এখানে আমরা তোমাদের 24 পেজের জন্য যে প্ল্যানগুলো করেছি তার মধ্যে প্রথম হলো তোমাদের যে ইংলিশ গ্রামার রয়েছে সেই ইংলিশ গ্রামারের উপর ঠিক 25টা লেকচার নেওয়া, যেটি তোমাদের বিভিন্ন কোচিং সেন্টার যেখানে তোমরা পেইড বেসে ভর্তি হবে সেখানেও যে টপিকগুলো পড়ানো হবে আমরা এখানে ফ্রিতে পড়িয়ে দেবো। এবং লেকচার 1 থেকে 25 মূলত 25টি লেকচারের ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে তোমাদের যে ইংরেজির যে সিলেবাস রয়েছে, তোমাদের যে অ্যাডমিশনে ডাবি বলো, চবি, রাবি বলো, যেখানে যে তোমাদের সম্পূর্ণ সিলেবাস তা আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ জার্নি এইচএসসি অ্যাডমিশন পেজে। এরপরে দাবি এবং চবি যে বিগত 5 বছরের প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন আমরা মূলত সলভ করব এবং এই প্রশ্ন সলভ করলে আশা করি তোমার এই দুই বিশ্ববিদ্যালয়ের ইংরেজির যে প্রশ্নের কাঠামো তা ক্লিয়ার হবে। পাশাপাশি আসলে আমরা যখন সলভ করবো তখন যে শুধু এটার উত্তর এটা এভাবে সলভ করবো তা নয়, বরং একটা প্রশ্নের বিভিন্ন গ্রামার টপিক রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আসবে আর কি সেই গ্রামাটিক্যাল টপিকগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। এইতে তোমাদের মূলত প্রশ্ন কাঠামো ক্লিয়ার হবে এবং কমন হওয়ার যে সম্ভাবনা তা কিন্তু বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই প্ল্যানগুলো তোমাদের জন্য রেখেছি, তাই তোমাদের নিকট অনুরোধ থাকবে তোমরা যারা ভিডিওটি দেখছো দ্রুত ভিডিওটি শেয়ার করে দাও, শেয়ার করে তোমার পেজে তোমার এই ভিডিওটি শেয়ার করে দাও এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি পৌঁছে দাও, বন্ধুদের মেনশন করে দাও কমেন্টে। আমরা শুরু করছি তাহলে ক্লাস। এই ক্ষেত্রে এখানে আরেকটা বিষয়, আমরা এই যখন ক্লাসগুলো নিব তা কিন্তু পেইড বেসের ক্লাসের মতো নিব। তাই এই ক্ষেত্রে তোমরা যখন কোনো কিছু প্রশ্ন করবে তখন সাথে সাথে কিন্তু আমরা রিপ্লাইয়ের মাধ্যমে তোমাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব। এই ক্ষেত্রে আমরা তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা আজকে মূলত টেন্স নিয়ে আলোচনা করব। দেখুন, তুমি ডাবি বলো, চবি বলো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই টপিক থেকে যে কোয়েশ্চেন আসে বিষয়টা তা নয়, বরং এই টপিকগুলো বেস করে তোমার অনেকগুলো গ্রামাটিক্যাল টপিক রয়েছে। এই ক্ষেত্রে তুমি যখন গ্রামার শেখার একটা যাত্রা শুরু করবে তখন তোমার ভিত্তিটা কিন্তু দক্ষ হতে হবে, তোমার বেসটা কিন্তু স্ট্রং হতে হবে এবং এই বেস স্ট্রং হওয়ার জন্য তোমাকে অবশ্যই টেন্স বলো বা ভয়েস বলো বা এই রিলেটেড যে বেসিক গ্রামার রয়েছে সেগুলোতে কিন্তু তোমাকে দক্ষ হতে হবে। তো এই ক্ষেত্রে আমরা মূলত আজকে টেন্স দিয়ে শুরু করব। প্রথম আমরা বেসিক গ্রামারগুলো ক্লিয়ার করে ফেলবো, তারপর আস্তে আস্তে অ্যাডভান্স গ্রামারের দিকে যাব, তারপর এরপরে এগুলো আবার সলভ করতে থাকবো। অর্থাৎ আমরা এখানে মূলত বারবার সলভ করতে থাকবো, বারবার টপিকগুলো ক্লিয়ার করতে থাকবো যাতে কোনো প্রশ্ন তোমাকে আটকাতে না পারে। ওকে, তাহলে প্রথমে আমরা একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো একটু দেখি। এক্ষেত্রে আমি যখন বলবো যে এটার উত্তর কী হবে, তোমরা সেটার উত্তর সেটা যদি এ হয় শুধু এভাবে দিয়ে কমেন্ট করে দিও, ঠিক আছে? যদি বি হয় শুধু বি এভাবে লিখে দিও। ওকে, তাহলে প্রথমে আমরা এই প্রশ্নগুলো একটু সলভ করলে বুঝে যাবো যে টেস্ট থেকে কী রূপ প্রশ্ন আসে। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এখন এটাই আমি অ্যাড করেছি কেন, দেখো তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেবে পড়া কিন্তু অনেক, কিন্তু সব টপিক থেকে প্রশ্ন আসে না, সেটা তুমিও জানো। মূলত এটা তোমাকে জানতে হবে। এখন এই ক্ষেত্রে তুমি যখন কোনো একটা টপিক সলভ করা শুরু করবে প্রথমে সেই টপিক থেকে কী রিলেটেড প্রশ্ন আসে, কীরকম প্রশ্ন আসে তোমাকে আগে সেটি জানতে হবে। এই ক্ষেত্রে যেমন আমরা যখন টেন্স শুরু করবো প্রথমে দেখো আই হ্যাভ ডান মাই ডিউটি কোন টেন্স, এটা একদম বেসিক প্রশ্ন। এটা
কোন টেন্স তোমাকে বের করতে হবে। দেখি এটা কারা পারো একটু কমেন্ট করে জানাও, এটা ওইটার উত্তর কী হবে একটু জানাও তোমরা। এই ক্ষেত্রে আমরা বেশি কালক্ষেপণ করবো না, একটু দ্রুত জানিয়ে দিও। এক্ষেত্রে প্রথমে আমরা প্রশ্ন যখন সলভ করব তখন মূলত আমরা প্রথমে প্রশ্নটা ভালো করে পড়ে ফেলবো, কারণ যেহেতু তোমার অনেকগুলো প্রশ্ন থাকবে পরীক্ষায় অ্যাডমিশনের টেস্টে আর সময় কম থাকবে, তাহলে এক্ষেত্রে যাতে কোথাও ভুল না হয়, আর যেহেতু এবার রয়েছে আমরা বেশিরভাগ ভুল করে ফেলি, তাই যাতে ভুল না হয় আমরা আগে এই প্রশ্নটা ভালোভাবে পড়ে ফেলবো। তাই এক্ষেত্রে কমেন্ট করে জানিয়ে দাও কোনটা হবে। তাহলে দেখি আমরা প্রশ্নটা পড়ে দেখি। আই হ্যাভ ডান মাই ডিউটি, অর্থাৎ আমি আমার কর্ম সম্পাদন করেছি। ওকে, এই ক্ষেত্রে মনে রাখবে যখন সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, এরপরে ভার্বের সাথে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, তখন এক্ষেত্রে সেই টেন্সটি কী হবে আমাদের, হয় এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন ফার্স্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট এগুলো বলার জন্য কিন্তু আমরা এখানে আজকে বিস্তারিত ক্লাস করব। তবু একটু বলে দিই, আমরা যখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, অর্থাৎ আমাদের কী থাকে হ্যাভ, এরপরে হ্যাজ এবং হ্যাড, এক্ষেত্রে মনে রাখবে হ্যাভ এবং হ্যাজ এই দুইটা কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি বর্তমানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর হ্যাড এটা কিন্তু ফার্স্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এই ক্ষেত্রে সাবজেক্টের পরে তুমি যখন হ্যাভ আর হ্যাজ দেখবে, এরপরে বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেখবে, তাহলে এটা নিশ্চিন্তে তোমার কী হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি শুধু হ্যাড থাকে তাহলে সেটা কী হবে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এই তিনটা বিষয় মাথা রাখলে তাহলে তোমরা এই প্রশ্নটা সলভ করতে পারবে। দেখো হ্যাভ রয়েছে, হ্যাভ কিন্তু মূলত প্রেজেন্টকে ইন্ডিকেট করে। কাকে ইন্ডিকেট করে? প্রেজেন্টকে ইন্ডিকেট করে। এরপরে যেহেতু ফার্স্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, ফার্স্ট পারফেক্ট তো হবেই না, ফিউচার টেন্সও হবে না। তাহলে এখানে আমাদের উত্তর কি? প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তোমার আনসার হয়েছে কিনা বলো। তাহলে এটি গেল। এরপর আমরা সেকেন্ড কোয়েশ্চেন আসি। দেখো এটা ছিল একদম বেসিক একটি একদম বেসিক কোয়েশ্চেন এটা। এরপরে যেটা সেটা একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, এবং এরূপ কোয়েশ্চেন কিন্তু বেশি আসে। যদি টেন্সের কোয়েশ্চেন আসে ঠিক এরূপ কোয়েশ্চেন কিন্তু আসবে তোমার দ্বিতীয় নাম্বারটা। এখন দ্বিতীয় নাম্বারটা একটু সলভ করার ট্রাই করবো। দেখো একটু আনসার জানিয়ে দাও, যেটা হবে শুধু ABC এরকম লিখলেই হবে, যেহেতু আমরা কালক্ষেপণ না করে দ্রুত বিষয়গুলো শেখার ট্রাই করব। তাহলে দেখো প্রথমে আমরা যদি কোয়েশ্চেনটা একটু বলি, আই ড্যাশ ফ্রম ফিভার ফর 3 days। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এরপরে প্রথম অপশান রয়েছে হ্যাভ সাফার্ড হবে, অর্থাৎ আই হ্যাভ সাফার্ড হবে, নাকি আই এম সাফারিং হবে, নাকি আই সাফার্ড হবে, না আই হ্যাভ বিন সাফারিং হবে। দেখো প্রথমে আমরা এই প্রশ্নটা ভালো করে পড়তে হবে, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও কোনটা হবে। দেখো এখানে ফর 3 days রয়েছে, অর্থাৎ আমি ঠিক আজ থেকে 3 দিন আগে, অর্থাৎ 3 দিন আগে আমার কী শুরু হয়েছে? জ্বর শুরু হয়েছে। কী শুরু হয়েছে? ফিভার, জ্বর শুরু হয়েছে। তাহলে 3 দিন আগে যদি আমার জ্বর শুরু হয়, এটি কিন্তু এখনও চলছে। অর্থাৎ কোনো একটা কাজ শুরু হয়ে যদি এখনও চলমান বোঝায়, তখন সেটাকে আমরা কি বলি? কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আগে থেকে শুরু হয়ে যদি এখন পর্যন্ত চলতে থাকে, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথমে আমরা যদি বলি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে এই ক্ষেত্রে তবে আমরা এতটুকু মাথায় রাখি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মূলত পারফেক্ট টেন্স এবং পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের কী থাকে, অর্থাৎ এই টেন্স এটাতে পারফেক্ট টেন্সের এবং কন্টিনিউয়াস টেন্সের কী থাকে? একটা মিশ্রণ থাকে। তাহলে এই ক্ষেত্রে মিশ্রণতা থাকলে আমরা এখানে বলতেই পারি যে আই হ্যাভ বিন সাফারিং। এই ক্ষেত্রে হ্যাভ এটা মূলত পারফেক্টের যদি একটা এলিমেন্ট, এরপর সাফারিং এটা কন্টিনিউয়াস টেন্সে বসে, ভার্বের সাথে আইএনজি বসে। আমি শর্টকাটে বলে দিচ্ছি যে এটা হচ্ছে কি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। এখন এটা বিস্তারিত যখন আমি এখানে পড়বো, তখন এটা এই কোয়েশ্চেনগুলো তোমার সলভ করা একদম সহজ যাবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি তুমি বুঝে নাও তোমার এই সেকেন্ড কোয়েশ্চেন যেটা রয়েছে এটা সলভ করতে কষ্ট হয়েছে, তাহলে মনে রাখবে তোমার টেন্সে কিন্তু আজকের ক্লাসটা খুব ভালোভাবে করতে হবে। ওকে, আর যারা পেয়েছো তোমাদের অভিনন্দন। এরপরে আমরা তৃতীয় নম্বরে, সেটাও বেসিক প্রশ্ন, যে এইটার ফার্স্ট ফর্ম কি? এটা আমরা অনেকে জানি না। এইটার ফার্স্ট ফর্ম দেখো, এটা হচ্ছে অর্থ কি? খাওয়া, এবং এটা কি? একটা ভার্ব। ওকে, তাহলে খাওয়া হলে এরপরে ফার্স্ট ফর্ম হবে কি? এটা মুখস্থ বিষয়, এগুলো শিখতে হবে তোমাকে, নাহলে এগুলো তুমি রিটেনও খারাপ করবে। তাহলে আরেকটা কি হবে? ইটেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম। আর এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। আর এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এতটুকু গেলে এরপরে তাহলে এখানে বলেছে ইটের ফার্স্ট ফর্ম কি? আমরা এখানে বলবো কি?
তাহলে আশা করি এই 3টা MCQ দ্বারা তুমি ক্লিয়ার হবে যে তোমার টেন্স কতটুকু জানা আছে। এর মধ্যে 2 নম্বরে আমরা যে কোয়েশ্চেনটা সলভ করেছি মূলত অ্যাভারেজ কোয়েশ্চেন কিন্তু এরকম টাইপেরই হবে। আচ্ছা, তাহলে আমরা এখন টেন্সের আলোচনায় প্রবেশ করি। দেখো, প্রথমত আমরা সমস্যা হয় টেন্স আমরা পারি না, এটা কারণ হলো যখন আমরা টেন্স শিখি তখন প্রতিটা টেন্সের আলাদা আলাদা যে 4টা ফর্ম থাকে আমরা সেগুলো শিখতে চাই। ওকে, এক্ষেত্রে আমরা কী করবো, একটা ফর্মের যে 3টা টেন্স রয়েছে সেটা শিখে ফেলবো। এটা একটু বুঝিয়ে বলি। দেখো, আমরা যখন বলি টেন্স কয় প্রকার, টেন্স সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা যখন প্রেজেন্ট টেন্স পড়তে যাই, প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হলো ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরপরে যখন আমরা ফার্স্ট টেন্স পড়তে যাই অর্থাৎ ফার্স্ট টেন্স যখন পড়তে যাই তখন এইটাকেও 4 ভাগে ভাগ করা হয়। ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ফিউচারের ক্ষেত্রেও কিন্তু কি সেম। তাহলে এই ক্ষেত্রে এখানে এই বিষয়গুলো তোমাকে প্রতিটা ইন্ডিভিজুয়ালি শিখতে হয়। এখন আমরা কি করবো আজকে, আমরা মূলত যখন ইনডিফিনিট টেন্স পড়ব তখন 3টা টেন্সেরই মূলত ইনডিফিনিটের যে ফর্ম রয়েছে তা শিখে ফেলবো। এটা শিখলে কি হবে, তোমার একদম সহজ হবে মনে রাখা। তাহলে আমরা প্রথম আগে ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানবো। দেখো, প্রথমে আমরা বলি ইনডিফিনিট টেন্স। এতটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। যদি ক্লিয়ার হয় ওয়াই লিখবে, অর্থাৎ ইয়াস, আর যদি ক্লিয়ার না হয় তাহলে অ্যান লিখবে। আশা করি তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা বলি ইনডিফিনিট টেন্সের যে প্রকারভেদ। দেখুন, মূলত আমরা যে 3 প্রকার টেন্স রয়েছে, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার, 3 প্রকার টেন্সে মূলত ইনডিফিনিট টেন্স রয়েছে। এখন আমরা প্রথমে এইগুলো একটু জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী হয়। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত কোনো কাজ সম্পাদন হয় যেটা বর্তমানে সম্পাদন হয়, এরকম কাজকে মূলত ইনডিফিনিট টেন্স বলে। ফার্স্টের ক্ষেত্রে যে কাজ অতীতে সম্পাদন হয়েছিল সেটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলি। আর ফিউচার ইনডিফিনিট টেন্স হলে যে কাজ ভবিষ্যতে সম্পাদিত হবে সেই কাজ আমরা মূলত ফিউচার ইনডিফিনিট টেন্স বলি। এখন কাকে বলি বা এগুলো আসে না, মূলত তোমাকে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে এটার ফরমেশন। এখন দেখো, মূলত আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের যে স্ট্রাকচার সেটা একটু জানি। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এটা হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। এখানের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন তোমার হবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট বসবে। সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে অর্থাৎ সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সে ভার্বটা কি হবে, প্রেজেন্ট ফর্মে হবে। আমি একটু আগে বলেছিলাম যে ইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি ইট, ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যাট, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কি ইটেন। তাহলে এক্ষেত্রে ঠিক এভাবে আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন পড়বো তখন সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেটা হবে প্রেজেন্ট ফর্মে বসবে। সে ভার্বটা কি বসবে, কোন ফর্মে, প্রেজেন্ট ফর্মে বসবে। তাহলে আমরা যদি বলি ধরো প্লে, এখন এই প্লে শব্দের অর্থ হচ্ছে কি, কোনো কিছু প্লে শব্দের অর্থ হচ্ছে কি, খেলা করা। তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম প্লে। এরপরে ফার্স্ট ফর্ম হচ্ছে কি প্লেড। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে প্লেট, এরপর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কি প্লেট। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে প্রথম আমরা সাবজেক্ট যখন বসবে, সাবজেক্ট পরে যে ভার্বটি বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেই ভার্বটি কি বসবে, প্রেজেন্ট ফর্মে বসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, আই প্লে, শুধু প্লে বসবে, এরপর অবজেক্ট যেটা থাকে সেটা বসে যাবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ হচ্ছে কি সাবজেক্ট বসবে, ভার্ব কি বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। এরপরে ফার্স্টের ক্ষেত্রে সেম একদম, ফার্স্ট ফর্ম বসবে, ভার্বে কি বসবে, ফার্স্ট ফর্ম বসবে, অর্থাৎ এখানে কি হবে, প্লেট হবে। এরপর অবজেক্ট বসে যাবে। তাহলে এটা আশা করি ক্লিয়ার। এরপরে ফিউচার ইনডিফিনিট টেন্স, দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে এখানে একটু সমস্যা রয়েছে। দেখো, ফিউচার ইনডিফিনিট টেন্সে মূলত আমরা কি বুঝে, কোনো একটা কাজ অতীতে সম্পাদিত হবে। তাহলে এই ক্ষেত্রে অতীতে যখন সম্পাদন করা হবে তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো। ধর আমি সাবজেক্ট বললাম কি আই, এরপরে সাবজেক্ট বসানোর পরে আমরা এখানে মূলত একটা মডাল ভার্ব বসবে। মডাল ভার্বটা হবে উইল এবং শ্যাল, উইল অথবা কি বসবে, শ্যাল। এবং এই দুইটি মডাল ভার্ব কিন্তু মূলত ফিউচারকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে, ফিউচারকে। বুঝেছো কিনা একটু জানাও। তাহলে এই ক্ষেত্রে আই, উইল বা শ্যাল হবে, অর্থাৎ এখানে উইল বা শ্যাল বসবে। এবং উইল বা শ্যাল বসার পর এই দুইটি মডাল ভার্ব যখন বসবে, এটা কিন্তু আমি সাবজেক্ট অফ এগ্রিমেন্টের ক্লাসে বলেছিলাম, যখন এই দুইটি মডাল ভার্ব বসবে এরপরে ক্যান, কুড, শ্যাল, শুড এরকম যখন মডাল ভার্ব বসবে, এগুলোর পরে যে ভার্বটি বসবে সে ভার্বটি কি ফর্ম বসে, B0 ফর্ম। B0 ফর্ম মানে কি, বেস ফর্ম, যেরকম আছে তুমি ভার্বটি কি রাখবে সেরকম রাখবে। তাহলে আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়বো
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূলত আই উইল অর্থাৎ একটা উইল বসবে অথবা শ্যাল বসবে, এরপরে বেস বাড়বে কি বসবে বেস ফর্ম বসে, অর্থাৎ প্লে যেভাবে রয়েছে সেভাবে থাকবে। তাহলে আই উইল প্লে, এরপর যে অবজেক্টিভ বসবে ক্রিকেট। তাহলে এতটুকু হলে তোমার তিনটা টেন্সের ইনডিফিনিট টেন্স কিন্তু ইনডিফিনিট কিন্তু একদম ক্লিয়ার হবে। আলাদা আলাদা করে শিখতে গেলে কোনটা কি আমরা কিন্তু কনফিউজ হয়ে যাব। তাহলে একদম বেসিক বিষয় এগুলো আমরা আসলে আগে জানি, তাও বলছি। তাহলে প্রেজেন্ট হলে কি আই প্লে ক্রিকেট, আর ফার্স্ট হলে কি আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। আর ফিউচার হলে কি আই উইল প্লে ক্রিকেট। ওকে, তাহলে আশা করি ইনডিফিনিট টেন্স মূলত তোমাদের ক্লিয়ার আছে। ইনডিফিনিট টেন্স নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু কমেন্ট করে জানাও, একটু দেখি তোমাদের কোয়েশ্চেনগুলো। এক্ষেত্রে কোয়েশ্চেনের আনসার কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। ওকে, তাহলে এক্ষেত্রে ইনডিফিনিট টেন্স আশা করি ক্লিয়ার, এটা নিয়ে সমস্যা থাকবে না। এরপর আসি কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমরা এখানে ইনডিফিনিট টেন্সটা ক্লিয়ার করে ফেললাম। এখন আসি আমরা কন্টিনিউয়াস টেন্স নিয়ে। দেখো, কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে মূলত চলমান, অর্থাৎ কোনো কিছু কি চলমান, কোনো কিছু চলছে, মানে কোনো কিছু রানিং, কোনো কিছু রয়েছে। তো এই চলমান বিষয় বোঝাতে মূলত আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখন এখানে যদি তোমার চলমান বিষয়টি যদি বর্তমান হয়, অর্থাৎ বর্তমানে কোনো কিছু যদি চলমান, তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি অতীতে কোনো কিছু চলমান হয়, তাহলে আমরা সেটাকে বলবো মূলত ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আর কোনো একটা বিষয় ধরো ভবিষ্যতে চলবে, তখন সেখানে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াসের ব্যবহার আশা করি বুঝেছো। কন্টিনিউয়াস শব্দের অর্থটা মাথায় রাখলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মূলত আমরা যে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে আমরা এখানে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, অর্থাৎ এম ই সার বসবে। প্রেজেন্টের ক্ষেত্রে এম ই সার বসবে, এরপরে ভার্বের সাথে কি বসবে আইএনজি হবে, সেই ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। এক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি দ্বারা কি বোঝাবে, মানে এটা কোনো একটা বিষয় চলমান বোঝাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করবো। অক্সিলারি ব্যাপারটা একটু তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, ধরো অক্সিলারি ব্যাপারটা কীরকম হবে, এম ই স্যার, আমরা এখানে রয়েছে এম, একটু লেখা আমি মাউস দিচ্ছি তাই একটু বুঝতে অসুবিধা হবে, আশা করি একটু মাউস দিলে বুঝবে। তাহলে এম ই স্যার এটি, এরপরে রয়েছে ওয়াজ অয়ার। তাহলে এক্ষেত্রে তোমাদের আগে যে বিষয়ে মাথা রাখতে হবে যে এম ই স্যার এটা কিন্তু প্রেজেন্ট অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর ওয়াজ অয়ার এটা কিন্তু ফার্স্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অতীতের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে বর্তমানে কোনো কিছু চলমান থাকবে, তাহলে বর্তমানে যখন চলমান থাকতে হবে এবং কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা অক্সিলারি ব্যবহার করবো, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো এম ই স্যার ইউজ করবো। তাহলে এম ই স্যার বসবে, এরপরে ভার্বের সাথে কি বসবে আইএনজি বসবে। তাহলে এতটুকু আশা করি ক্লিয়ার যে সাবজেক্টের পড়বে যে কন্টিনিউয়াস টেন্স থাকবে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করবো এম ই স্যার, এবং স্যার ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট থাকবে বসবে। ফার্স্টের ক্ষেত্রে আমরা ঠিক অক্সিলারি ভার্বগুলোর কী করবো ফার্স্ট ফর্ম ব্যবহার করবো, অর্থাৎ ওয়াজ অয়ার ইউজ করবো। আমরা এখানে অক্সিলারি ভার্ব ফর্মগুলো ইউজ করবো ওয়াজ অয়ার, এরপর ঠিক একবার ভার্বের সাথে আইএনজি বসবে। এতটুকু ক্লিয়ার হওয়ার পর দেখেছো একটার সাথে একটা কানেক্টেড কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। যেমন এখন দেখো ফিউচারের ক্ষেত্রে, দেখো ফিউচারের ক্ষেত্রে আমরা সাবজেক্টে ইউজ করবো, সাবজেক্ট ইউজ করার পর সাবজেক্টের পরে মূলত আমরা সাধারণত ইনডিফিনিটে মূলত আমরা উইল বা শ্যাল ইউজ করেছি। ওকে, তাহলে এখন এই ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে এখানে উইল বা শ্যাল ইউজ করবো, উইল বা শ্যাল ইউজ করব। এখন কথা হলো, আমি আগেই বলেছিলাম যে উইল বা শ্যাল যখন বসবে, এরপরে ভার্বের কি হবে বেস ফর্ম হবে, অর্থাৎ বি জিরো হবে। উইল বা শ্যাল বসলে ভার্বে কি হবে বি জিরো হবে। কিন্তু এখানে আমরা বলেছি যে যখন কন্টিনিউয়াস টেন্স হবে তখন ভার্বের সাথে আমরা কি হবে আইএনজি হবে। তাহলে এক্ষেত্রে রুলের যেহেতু পরিপন্থী হচ্ছে, এখানে আমরা একটা কি ইউজ করবো বি ইউজ করবো, একটা বি ইউজ করব। তাহলে কন্টিনিউয়াস টেন্স আমরা ঠিক উইল শ্যাল তো ইউজ করবো, উইল শ্যালের পরে যেহেতু ভার্বে বেস ফর্ম বসাতে হয়, কিন্তু এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি বসতে হবে, তাই এক্ষেত্রে আমরা বি বসাবো, একটা কি বস করবো বি। তাহলে উইল বি প্লেইং ক্রিকেট। তাহলে এতটুকু বুঝে গেলে দেখো, তাহলে ফিউচারের ক্ষেত্রে আমরা মূলত উইল বা শ্যাল বসবে, এরপরে বি বসবে, বি এর পরে কি বসবে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্স আমরা মিল কি দেখছি, দেখো কন্টিনিউয়াস টেন্সে একটা বিষয় আমরা ক্লিয়ার, তা হলো ভার্বের সাথে কি বসবে আইএনজি বসবে, অর্থাৎ ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে, এটা একটা বিষয় ক্লিয়ার। এবং প্রেজেন্ট এবং ফার্স্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যে ব্যবহৃত হবে, বি যে ব্যবহৃত হবে, তাও কিন্তু ক্লিয়ার। এবং ফিউচারের ক্ষেত্রে আমরা সাধারণত উইল বা শ্যাল যেটা ইউজ করে আসছি ট্রেডিশন হিসেবে, উইল বা শ্যাল বসবে, তবে উইল বা শ্যালের পর একটা কী বসবে বি বসবে। এগুলো যদি আমরা সেন্টেন্সগুলো একটু দেখি,
তাহলে কীরকম হবে দেখো, প্রেজেন্টের ক্ষেত্রে আই এম প্লেয়িং ক্রিকেট, আই এম প্লেয়িং ক্রিকেট। পাস্টের ক্ষেত্রে আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, এবং ফিউচারের ক্ষেত্রে আই উইল বি প্লেয়িং ক্রিকেট। আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, তাহলে এতটুকু কন্টিনিউয়াস টেন্স হওয়ার পর আমরা পুরোটি ইনডিফিনিট আর কন্টিনিউয়াস দুইটাই কিন্তু শেষ। এখন আসি আমরা পারফেক্ট টেন্সে। তাহলে কন্টিনিউয়াস টেন্স বুঝছো কিনা একটু আবার কমেন্টে জানাও, যে বুঝছো কিনা একটু জানিয়ে দাও। আর দেখেছো আমরা মূলত এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ক্লাসে আসছো তোমরা একটু পার্থক্য লক্ষ্য করবে, যে ফ্রি ক্লাস এবং পেইড ক্লাসের মধ্যে যে পার্থক্য তা লক্ষ্য করবে। এবং এটা যদিও ফ্রি ক্লাস, কিন্তু এটা কোনো মতে পেইড ক্লাসের সে কম নয়। তাহলে এই ক্ষেত্রে তোমাদের বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও, ভিডিওটি শেয়ার করে দাও, এটা তোমাদের প্রতি অনুরোধ রইল। তাহলে ক্ষেত্রে আমরা ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস দুইটা শেষ করে ফেললাম। এখন আছে পারফেক্ট টেন্স। এতদিন যাদের বেসিকের ঘাটতি রয়েছে আশা করি এই ক্লাসগুলো করার পর বেসিকের সমস্যা থাকবে না। এখন পারফেক্ট। আচ্ছা, পারফেক্টটা একটু বলি। আমরা ঠিক একইভাবে এটারও এরকম থাকবে আর কি, প্রেজেন্ট, ফার্স্ট আর ফিউচার। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কোনো একটা কাজ আমি মূলত ধরো কোনো একটা কাজ আমি একটু আগে করেছি, সেই কাজের ফলাফল কিন্তু এখনও বিদ্যমান, সেই কাজের ফলাফল এখনও বিদ্যমান, তখন সেটা হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, স্ট্রাকচার যদি আমি একটু বলি, তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে যে ভার্ব বসবে। এখানে একটা জিনিস কমন দেখুন, পারফেক্টের ক্ষেত্রে আমি শুরুতেই বলেছিলাম পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব ইউজ করি, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, এবং আরেকটা কি বলতো কমেন্টে জানিয়ে দাও, আরেকটা কি, আরেকটা হলো হ্যাড। তাহলে একটা বিষয় মাথায় রেখো যে আমরা পারফেক্টের ক্ষেত্রে কি ইউজ করি, মূলত এই তিনটি ভার্ব ইউজ করি, তিনটা অক্সিলারি ভার্ব ইউজ করি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা এই হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্ব আমরা ইউজ করি পারফেক্টের ক্ষেত্রে। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কোনগুলো ইউজ করি, এম, ইজ আর ওয়াজ, ওয়ার। তাহলে পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড ইউজ করি। তাহলে এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। এই একটা বিষয় মাথায় রাখলে পারফেক্ট টেন্স তোমার শেখা হয়ে যাবে। তাহলে পারফেক্ট টেন্স শেখার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহৃত হবে। এটা মুখস্থ করে ফেলো, অথবা কমেন্টে লিখে মুখস্থ করে ফেলো, অর্থাৎ কমেন্টে লিখতে থাকবো যে পারফেক্টের সাথে কি হয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড হয়। পারফেক্টের সাথে কি হয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড হয়। পারফেক্ট শব্দটা দেখলে তোমাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড ইউজ করতে হবে, এটা লিখে রাখো। আচ্ছা, তাহলে আমরা এক্ষেত্রে বলেছিলাম হ্যাড বাদে আর বাকি দুইটা কিন্তু মূলত তোমার প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে, ভাইয়া হ্যাভ, হ্যাজ কোনটা প্রেজেন্টের ক্ষেত্রে কখন ব্যবহার করব। দেখো হ্যাভ এটা মূলত হচ্ছে কি, এটা মূলত তোমার যখন প্লুরাল সাবজেক্ট বসবে তখন প্লুরাল ভার্ব হিসেবে মূলত হ্যাভ বসবে। আর হ্যাজ এটা মূলত সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এতটুকু তোমরা ক্লিয়ার কিনা দেখো, হ্যাভ হবে প্লুরালের ক্ষেত্রে এবং হ্যাজ হবে সিঙ্গুলারের ক্ষেত্রে। তাহলে যদি হ্যাভ প্লুরালের ক্ষেত্রে হয় এবং হ্যাজ সিঙ্গুলারের ক্ষেত্রে হয়, এবং দুইটার মধ্যে কমন হচ্ছে দুইটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, তাহলে এবার দেখি আমরা। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা বলেছি হ্যাভ, হ্যাজের মধ্যে আমরা আই এর সাথে কিন্তু সবসময় হ্যাভ বসে, আই এর সাথে কি বসে, হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ, এই হ্যাভের পরে আমরা যে ভার্বটা বসবে, সাধারণত এটা একটা নিয়ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্ব যেখানে বসবে এরপরে যদি কোনো একটা ভার্ব আসে, সেই ভার্বটা মূলত তোমাকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে রাখতে হবে। আমি একটু আগে বলেছিলাম যে যেমন এখানে ইট, ইট, অ্যাট, ইটেন, এই ইটেনটা হলো মূলত ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন থাকবে তোমাকে সেই ভার্বে কী হতে হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে আই হ্যাভ, এরপর কী হবে, প্লেড, আই হ্যাভ প্লেড ক্রিকেট। তাহলে আশা করি এটা ক্লিয়ার যে আই হ্যাভ প্লেড ক্রিকেট। এরপরে ফার্স্টের ক্ষেত্রে বলেছি হ্যাভ বা হ্যাজ একটাও ব্যবহৃত হবে না, শুধু হ্যাড ব্যবহৃত হবে। আর এই ক্ষেত্রে আমরা এখানে বলেছি শুধু হ্যাড, যেহেতু আমাদের অপশানই নেই, আই বসুক বা দেই বসুক সেখানে হ্যাডেই বসবে। হ্যাড এরপর হচ্ছে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে আমাদের ফার্স্টও গেল। এরপর আসি ফিউচার। ফিউচারের ক্ষেত্রে দেখো আই বসবে। এই ক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রে একটা বিষয় সবসময় মাথা রাখবে, ফিউচারে উইল বা যে শ্যাল রয়েছে তা কিন্তু কমন। আমরা যে টেন্সে পড়ছি সেই টেন্সে মূলত এটা চলে আসছে, দেখেছো। তাহলে উইল বা শ্যাল এটা কিন্তু কমন। তাহলে এক্ষেত্রে আমরা বললাম উইল বা শ্যাল বসবে। এরপরে যেরূপ আমরা এখানে উইল বা শ্যাল কন্টিনিউয়াস টেন্সে বসিয়েছিলাম, এরপরে বি বসিয়ে ভার্বের সাথে আইএনজি করেছিলাম। কেন?
কারণ উইল বা শ্যাল বসলে এরপরে ভার্বের কি হতে হবে, বেস ফর্ম বসতে হবে। কিন্তু পারফেক্টের একটা নিয়ম হচ্ছে তোমাকে হ্যাভ হ্যাজ হ্যাড বসাতে হবে, 2 নম্বর হচ্ছে ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এই 2টা শর্ত তোমাকে পূরণ করতেই হবে। তাহলে এই 2টা শর্ত পূরণ করতে হলে আমরা উইল বা শ্যালের পরে মূলত কি বসাবো, একটা হ্যাভ বসাবো, উইল বা শ্যাল হ্যাভ। এরপরে হ্যাভের পরে যেহেতু ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে আর নিয়ম পরিপন্থী হচ্ছে না কিন্তু। তাহলে এখন দেখো আমরা ফিউচারের ক্ষেত্রে কী করবো, উইল বা শ্যাল বসাবো, আই উইল, তাহলে আই সাবজেক্ট হিসেবে বসলো, উইল বা শ্যাল, এরপরে আমরা কী বসবে, হ্যাভ বসবে, এরপর কী বসবে, হ্যাভ। তাহলে আই উইল হ্যাভ প্লেড, এরপর বারবার সাথে কী বসবে, বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, আই উইল হ্যাভ প্লেড, এরপর ক্রিকেট। তাহলে আশা করি এটা ক্লিয়ার কিনা বলো, একটু জানাও তোমরা কমেন্টে। একদম সহজ, এই নিয়মে পড়লে তোমাদের আশা করি টেন্সে কোনোদিন সমস্যা হবে না। আমরা সমস্যা হয় কি, ধরো আমরা যখন প্রেজেন্ট টেন্স পড়তে আসি তখন এই ক্ষেত্রে বাকি যে 3-4টা যে ফর্ম রয়েছে সেটাও আমরা পড়তে থাকি। এরপর ফার্স্টের ক্ষেত্রে আবার সেই 4টা ফর্ম আমরা পড়ি। তো এই ক্ষেত্রে এগুলো হতে হয় কি, আমরা মূলত কনফিউজ হয়ে যাই। আর আশা করি কনফিউজ হবে না। তাহলে এটা করার পর আমাদের যে বিষয়ে মাথা রাখতে হবে, লাস্ট আর একটা বিষয় আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এরপর আসি তাহলে আমাদের এখন আসে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি একটু আগে বলেছিলাম যে পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই 2 টেন্সের সমন্বয় হলো মূলত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচারটা একটু জানি। তাহলে এই ক্ষেত্রে স্ট্রাকচারটা একটু জানলে আমরা দেখি প্রেজেন্টের ক্ষেত্রে কী হবে। প্রেজেন্টের ক্ষেত্রে ঠিক যেহেতু এখান থেকে সূত্রটা তুমি একটু মিলাও, আমরা পারফেক্ট টেন্সে কী হয়ে থাকে, পারফেক্ট টেন্সে হয়ে থাকে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড, এটা পারফেক্টের ক্ষেত্রে হয়ে থাকে। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী হয়ে থাকে, এবি প্লাস ভার্বের সাথে কী হয়, আইএনজি হয়ে থাকে, ভার্বের সাথে কী হয়, আইএনজি হয়ে থাকে। তাহলে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে দেখো প্রথম আমরা সাবজেক্ট বসবে, এই ক্ষেত্রে আই এর ক্ষেত্রে যেহেতু হ্যাভ বসে আমরা হ্যাভ বসাবো। এরপরে এখানে একটা নতুন বিষয় আসবে, সেটা হচ্ছে বিন। এই ক্ষেত্রে বিন এটাও কিন্তু অক্সিলারি ভার্বস। এক্ষেত্রে আমরা আসবে কি, হ্যাভ বিন প্লেইং। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম হ্যাভ বসাবো, হ্যাভের পরে বিন বসবে এবং বিনের পরে যে ভার্বের সাথে কী হবে, আইএনজি হবে। তাহলে এক্ষেত্রে আমাদের নতুন কী বিষয় এসেছে দেখো, নতুন বিষয় এসেছে কিন্তু বিন, কিন্তু যে হ্যাভ হ্যাসেড এবং যে আইএনজি এই 2টা কিন্তু কানেক্টেড আছে। আর অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমি কী বসেছে, বিন বসেছে। তাহলে এটা একদম সহজ, সেটা বলতে হচ্ছে না যে আই হ্যাভ বিন প্লেইং হবে। আর ফার্স্টের ক্ষেত্রে যেহেতু আমরা শুধু হ্যাড ইউজ করতে পারি, আর এই ক্ষেত্রে হবে কি, আই হ্যাড বিন প্লে ক্রিকেট। আর ফিউচারের ক্ষেত্রে যেহেতু আমি বলেছিলাম একটা বিষয় সবসময় কমন কি, একটা বিষয় সবসময় কমন কি থাকে, উইল বা শ্যাল, এটা কি থাকে, কমন থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা আই উইল বা শ্যাল, এরপরে হ্যাভ বিন প্লে ক্রিকেট। একদম সহজ না, একটা মনে রাখলেই হয়ে যায়। আশা করি আরগুলা পারবে। তাহলে এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার। তাহলে এরপরে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তোমাদের আশা করি টেন্স নিয়ে সমস্যা থাকবে না। এখন কথা হবে এখনও টেন্সের সমস্যা থেকে গেছে, এটা কারণ কি না, কারণ বলছে একটু, তবে আগে আমরা টেস্টটা একটু সলভ করে দেখি তোমরা আগে এই এমসিকিউ একটু সলভ করে দাও, একটু সলভ করে দাও, দেখি এটা আনসার কী হবে বলো। 1 নম্বরের আনসার যেটা হবে সেটা এ বি সি, যে অপশনটা হয় সেই অপশনটা কমেন্ট করে জানাও কোনটা হবে, বলো একটু বলো। আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে কি, আই এম ক্লোজিং দ্য ডোর, কোন টেন্স। তাহলে এটাকে যদি আমরা একটু ডিকোড করি, ডিকোড মানে অর্থাৎ এখানের এই বিষয়টাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, দেখো প্রথমে আই সাবজেক্ট হিসেবে বসেছে, ওকে, এস মানে সাবজেক্ট দিলাম আমি। এরপরে এমটা হচ্ছে কি ভাইয়া, অক্সিলারি ভার্ব। এমটা কি, অক্সিলারি ভার্ব, এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপরে ক্লোজিং, অর্থাৎ ক্লোজ হচ্ছে ভার্বের সাথে কি বসেছে ভাইয়া, আইএনজি বসেছে, ভার্বের সাথে কি, আইএনজি বসেছে। তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি। এরপর দ্য ডোর, এটা হচ্ছে অবজেক্ট আমাদের, এটা হচ্ছে কি, অবজেক্ট। তাহলে এতটুকুর মধ্যে যে বিষয়টা মাথায় রাখবো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি এবং অবজেক্ট। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কোনো একটা বিষয় চলমান বোঝাচ্ছে, অর্থাৎ আমি দরজাটা খুলছি। তাহলে এখন এটা ক্লিয়ার কিন্তু সূর্যের আলোর মতো স্পষ্ট। এখানে কি হবে দেখো, এখানে কোন আনসারটা আমাদের সঠিক আনসার বলো, সবাই কমেন্ট করে জানাও। তাহলে এই ক্ষেত্রে এখানে চোখ বন্ধ করে আমরা বলতে পারি
সঠিক আনসারটা হলো অপশন নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এটা যেহেতু বর্তমানের বিষয় এবং চলমান কোনো বিষয়, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাই সঠিক আনসার হবে। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা, দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা একটু মূলত স্ট্রাকচারটা একটু জানি। আমরা স্ট্রাকচার হলো সাবজেক্ট বসবে, এরপরে হ্যাভ বা বসবে, আমি শুধু এইচ দিয়ে লিখলাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড তো বসবে না, শুধু হ্যাভ হ্যাজ বসবে যেহেতু প্রেজেন্টের ক্ষেত্রে। এরপরে বার্বের সাথে কি হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, বার্বে কি হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে আমাদের কি বসবে, অবজেক্ট বসবে। তাহলে এতটুকু হলে দেখো এখানে সঠিক আনসারটি কি তোমরা একটু জানাও। এই ক্ষেত্রে সঠিক আনসারটি হলো কিন্তু 2 নম্বর, অর্থাৎ আই হ্যাভ রিড। রিডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কিন্তু কি রিড, এটা মাথায় রাখতে হবে। এবং এই জিনিসটা দেখতে সহজ হলো কিন্তু খুব কঠিন কোয়েশ্চেন, কারণ আই হ্যাভ রিড এটা মনে হচ্ছে বেস ফর্ম রয়েছে, আসলে তা নয়, এটা হচ্ছে বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্মে কিন্তু রয়েছে। অর্থাৎ আই হচ্ছে সাবজেক্ট হিসেবে আছে, হ্যাভ অবজেক্ট, হ্যাভ বার্ব আছে, এরপর রিড বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, অবজেক্ট এটা ম্যান্ডেটরি নয়। তাহলে আই হ্যাভ রিড, এতটুকু আশা করি ক্লিয়ার, এটা হচ্ছে সঠিক আনসার। 3 নাম্বার, এবং যেটা মূলত বিসিএস এর কোয়েশ্চেন সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, পারলে মুখস্থ করে ফেলো এই বিষয়গুলো। এটা একটু সলভ করে ট্রাই করো, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও এটা কী হবে, একটু জানিয়ে দাও কমেন্টে। তাহলে এই ক্ষেত্রে মাই ফাদার অ্যারাইভড হোয়াইল, এই ক্ষেত্রে এখানে 2টা বিষয় মাথায় রাখতে হবে। হোয়াইল এই একটা বিষয় আর একটা টেন্সের বিষয়। দেখো প্রথমে আমরা জানি হোয়াইল যখন থাকে, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরে যে বার্বটি বসে সেই বার্বটি কী হয়ে যায়, আইএনজি হয়ে যায়, এটা আমরা সবাই জানি। এই ক্ষেত্রে প্রথমে দেখো এখানে মাই ফাদার অ্যারাইভড, অর্থাৎ আমার পিতা এসেছে, অর্থাৎ মূলত আগমন করেছে। এই ক্ষেত্রে এই অ্যারাইভড শব্দটা কিন্তু দেখো, এই অ্যারাইভড শব্দটা কিন্তু ফার্স্ট, অর্থাৎ এটা অতীতের কথা বলা হচ্ছে। তাহলে যখন এটা অতীতের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই পুরো লাইনের ঘটনা এটাও কিন্তু কি অতীতের। তাহলে এইখানে যে ইজ কুকিংটা হবে কিনা বলো, হবে না, এটা কিন্তু সম্ভব নয়। এরপর হোয়াইলের পরে যে ভাবটি বসে এটা আইএনজি হয়, এটা আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে কুকড এটাও হবে না। তাহলে এইভাবে কিন্তু এমসিকিউ বাদ দিয়ে দিয়ে শিখতে হবে। তাহলে এরপরে দেখি হোয়াইল আই, এরপরে ওয়াজ কুকিং নাকি ওয়ার কুকিং। দেখো এখানে ওয়ার এটা কিন্তু কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোনো প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু এখানে আমাদের আই এটা হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে এখানে ওয়ারটা এখানে বাট। তাহলে আমাদের অপশানে কি রয়েছে, ওয়াজ কুকিং। তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে কি এইটি, আই ওয়াজ কুকিং দ্য ডিনার। তাহলে দেখা একদম সহজ কিনা দেয় বলো। তাহলে আশা করি তোমরা যারা ক্লাস শেষ পর্যন্ত রয়েছো, যারা তোমাদের ইনশাআল্লাহ টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে, টেন্স নেওয়ার সমস্যা থাকবে না। তোমাদের এখন কাজ হবে এই বিষয়টা খাতায় নোট করে মাস্টার বই বা যে বই থাকুক তোমার সেখান থেকে টেন্সের বিগত যত কোয়েশ্চেন আছে সেটা সলভ করা। যদি কোনো কোয়েশ্চেন আটকে যাও তাহলে আমাদের পেজে মেসেজ দিয়ে জানিয়ে দিও, আমরা ইনশাআল্লাহ সমাধান করে দিব। তাহলে আজকে এতটুকুই ক্লাস থাক। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিয়ে দাও, আমরা রিপ্লাই দিতে থাকবো। এরপরে তাহলে আমাদের যেহেতু আজকে লেকচার 1 শেষ হলো, তাহলে এই ক্ষেত্রে আমাদের লেকচার 2 ইনশাআল্লাহ 1-2 দিন পর আসবে। তবে ঠিক আগামীকাল রাতে এই টাইমে মূলত আমাদের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস হবে। কিন্তু এই প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসে কিন্তু হাজির থেকেও যাতে প্রশ্ন কাঠামো সম্পর্কে ধারণা পাও এবং যাতে প্রস্তুতিটা আরও বেশি শানিত হয়। তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। বন্ধুদের জানিয়ে দিও, পেজে ভিডিওগুলো শেয়ার করে দিও, মেনশন করে দিও বন্ধুদের। ধন্যবাদ তোমাদের। তাহলে আসসালামু আলাইকুম, ভালো থেকো, সুস্থ থেকো।